হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনার হোল লাইফে অথবা আপনার হোল বিজনেস ক্যারিয়ারে যদি একজন ভালো বায়ার থাকে এবং সে বায়ারটা যদি রেসপন্সিবল থাকে, দায়িত্ববান থাকে এবং সৎ থাকে, ওই একটা বায়ার দিয়ে আপনি আপনার ফুল লাইফ চেঞ্জ করে ফেলতে পারবেন। ইভেন আপনার 14 গোষ্ঠীর ফুল লাইফ চেঞ্জ করে ফেলতে পারবেন। জাস্ট নিড ওয়ান বায়ার। ঠিক তেমনই একটা বায়ার আমরা কিভাবে পেয়েছিলাম, পানের বায়ার, বিশেষ করে আব্বুর সময়, এবং সে কিভাবে ডিল করতো, কিভাবে কাজ করতো সেটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক তেমন বায়ার এখনো পাওয়া খুব কঠিন না, জাস্ট আপনাকে এই মার্কেটে ঠিক মতো থাকতে হবে সেই বায়ার পাইতে হলে। সো আমার এখনো মনে আছে যে আমরা তো আমার আব্বু এক্সপোর্ট করতো প্রায় 98 সাল থেকে। 98 সালে আমার চাচ্চু সৌদি আরবে যায় প্রথম, এবং উনি গিয়ে চাচ্চু গিয়ে সাধারণত মুসলিম আঙ্কেলের ওইখানে ওঠে এবং মুসলিম আঙ্কেল বাসা নিয়ে দেয়। আমরা 2001 সালে প্রথম সৌদি আরবে যাই। এর আগে থেকে আব্বুর যাতায়াত 99 সাল বা 2000 সাল থেকে আব্বুর যাতায়াত সৌদি আরবে। আমরা যাই 2001 সালে। সো 98 সালের ডিসেম্বরে চাচ্চু যায়। যাওয়ার পরে ওখানে একজন আমাদের আঙ্কেল ছিল, পরিচিত মুসলিম আঙ্কেল, ওনার বাড়ি মেবি শরীয়তপুরে। তো মুসলিম আঙ্কেল ওখানে পানের বিজনেস করতেন এবং ফ্রুটস এন্ড ভেজিটেবলের বিজনেস করতেন। তো আব্বুর সাথে মুসলিম আঙ্কেলের ব্যবসা ছিল। তো ওইটাকে কেন্দ্র করে আব্বু সাধারণত চাচ্চুকে পাঠায়, এবং ওইখানে চাচ্চুকে পাঠানোর পরে চাচ্চু আস্তে আস্তে মার্কেট দেখে কিভাবে কি করা যায়। ওখানে পরবর্তীতে চাচ্চুর সাথে আব্বু বিজনেস করে টুকটাক, যাই করে করে। তো মুসলিম আঙ্কেলের সাথে বিজনেস করতেছিল। তো এরপরে আস্তে আস্তে চাচ্চুর সাথে করে, এভাবে করতে করতে 2007 সাল বা 2008 সালে আব্বুর সাথে আগে থেকে পরিচিত ছিল একজন খুব ভালো একজন মক্কার বায়ার, ওটা হচ্ছে দুলাল আঙ্কেল। দুলাল আঙ্কেলের বাড়িও বাংলাদেশে সৌদি আরবে, বাংলাদেশের শরীয়তপুরে। উনি এখন শরীয়তপুরে, সম্ভবত উনি বাংলাদেশে এসে পড়ছেন, উনি এখন আর সৌদি আরবে নাই আমার যতটুকু জানা। চাচুরা যখন 2015 সালে ফুল এসে পড়েন, উনিও মেবি এসে পড়েন। তো দুলাল আঙ্কেলের সাথে 7 বা 8-এ ওনার আব্বুর সাথে বিজনেস ডিল হয়, এবং 2007-8-এ আব্বু দুলাল আঙ্কেলকে পান এবং সবজি এক্সপোর্ট করা শুরু করে। এবং ওই সময় যে আমি দেখছি কি, এটা সবাই জানে নর্মালি। তো নর্মালি ও সপ্তাহে 2টা থেকে 3টা করে শিপমেন্ট যাইতো, এবং এক এক শিপমেন্টে 200 থেকে 300 400 বাস্কেট করে পান এক্সপোর্ট হইতো প্রত্যেক শিপমেন্টে। এবং দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম টাইম আব্বু বাসায় কম থাকতো। আমাদের যারা স্টাফ ছিল ওই সময়, প্যাকিং স্টাফ 7-8 জন ছিল। তারপর এখান থেকে যারা ম্যানেজিং করতো, তো এই পরিমাণ পান দুলাল আঙ্কেল চালাইতো। মক্কা জেদ্দা উনি সম্ভবত মক্কা, উনি ফুল মার্কেটটা ওনার মক্কায় ধরা ছিল, এবং উনি মক্কায় বিপুল পরিমাণে পান দিতেন, বিপুল পরিমাণে পান উনি মক্কায় দিতেন। এবং আব্বুর অর্ডার দিয়ে কুলাইতে পারতো না, এবং উনি মাল সাপ্লাই দিতে থাকতেন, এবং ওনার লেনদেনও খুবই সুন্দর ছিল। যদিও একটা সময় আব্বু ওনার কাছে প্রায় 70 থেকে 80 লাখ টাকা পাওয়ানো হয়, এবং উনি সম্ভবত মোস্ট প্রবলি 3 ভাগে 2 ভাগ টাকা দিয়ে 1 ভাগ টাকা আপসের একটা সেটেলমেন্ট করে নেয়। বাট উনি খুবই খুবই ভালো ব্যবসায়ী ছিল। এবং একটা জিনিস শুনছিলাম, একদিন বসা ছিলাম মাম্মুর কাছে, তো বলতেছিল যে দুলাল ভাই এত ভালো ব্যবসায়ী যে ধর যদি ব্যাপারটা এরকম হয়, ধর 300 বাস্কেট পান গেছে, তো আব্বুর শিপমেন্টে 300 বাস্কেট করে পান যাইতো। দ্যাট মিনস এক এক শিপমেন্ট প্রায় 12-15 লাখ টাকার হইতো মিনিমাম। তো 300 বাস্কেট পান গেছে, ধরো ওখান থেকে 15 বাস্কেট পান খারাপ হয়েছে, ধরেন 15 বাস্কেট পান খারাপ হয়েছে। সে কি করতো, ওই বাস্কেট গুলা 15 বাস্কেট পান দোকানদাররা যখন বলতো ভাই এই 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 বাস্কেট খারাপ, ওই সমস্ত দোকানগুলো থেকে ওই বাস্কেটগুলো ফেরত নিয়ে আসতো। যে বাস্কেটের কথা বলতো খারাপ হয়েছে, ফুল বাস্কেটটা ফেরত নিয়ে আসতো। মনে করেন এই দোকানে 3 বাস্কেট খারাপ হয়েছে, ওই দোকানে 2 বাস্কেট খারাপ হয়েছে, এই দোকানে 4 বাস্কেট খারাপ হয়েছে। ওই বাস্কেটগুলো এনে সে তার গোডাউনে পানগুলা সমস্ত বাস্কেট থেকে ঢালতো। 2 জন লোক লাগাই দিত, যে যে পানগুলা খারাপ ওগুলা আলাদা করতো। যে পানগুলো একটা বাস্কেটে মনে করেন 9 কেজির বাস্কেট থাকে পানের, ধরেন একটা বাস্কেটে 2 কেজি খারাপ হতে পারে, পুরো 9 কেজি কিন্তু খারাপ হয় না। ওই 2 কেজির জন্য ফুল বাস্কেট ওভারঅল খারাপ, দোকানদারা খারাপ দূরা দেয়। ঠিক তেমনি একটা বাস্কেটে মনে করেন যে 1 কেজি খারাপ হয়েছে, দোকানদার বলে ফুল বাস্কেট খারাপ। সো এটা ধরার কারণে তো দুলাল আঙ্কেল এই জিনিস বিজনেসের এই গ্রোথটা বুঝতেন। এমনি একটা সিচুয়েশন বলি, নরমালি বায়াররা কিভাবে আপনার টাকা কাটে। বায়াররা তো আমরা তো বায়ারকে মনে করেন যে হোলসেলে বা ওভারঅল শিপমেন্টে মাল দিয়ে দেই। বায়াররা ঠিক ওই মালগুলা রিটেইলার্সদের কাছে দেয়, খুচরো দোকানদারদের কাছে দিয়ে দেয়। মনে করেন যে একসাথে 10টা দোকানের অর্ডার। তো আপনার যখন একটা বাস্কেট মাল খারাপ হবে, দোকানদাররা বায়ার থেকে ফুল বাস্কেটের মাল টাকা কেটে দেয়, বায়াররা তখন আমাদের বাস্কেটে টাকা কেটে দেয়। ঠিক যদি 100 বাস্কেট মালের মধ্যে 10 কেজি মাল খারাপ হয় 5 বাস্কেটে, আপনি 10 কেজির টাকা কাটবে না, বায়ার কাটবে ফুল 5 বাস্কেটের টাকা। তো বেসিক্যালি এটা হচ্ছে গ্লোবাল রুলস এর কাজ করে। বাট দুলাল আঙ্কেল ছিল অন্যরকম। দুলাল আঙ্কেল কি করতো, উনি হইতেছে
মনে করেন যদি আপনার 15 বাস্কেট মাল খারাপ হয়েছে 300 বাস্কেটে, উনি ওই 15 বাস্কেট ওনার কর্মচারী দিয়া ফেরত নিয়ে আসতো গোডাউনে। গোডাউনে এনে ওই 15 বাস্কেট থেকে কত কেজি কেজি করে মাল খারাপ হয়েছে, ধরেন প্রত্যেক বাস্কেটে 1 কেজি 2 কেজি করে, মনে করেন 20 কেজি বা 25 কেজি মাল খারাপ হয়েছে, কিন্তু বেসিক্যালি 15 বাস্কেটের যদি ফুল মাল ধরা হয় 150 কেজি মাল কিন্তু খারাপ দোকানদার করে দিয়ে ওনারা কেটে দিতে পারতো, কিন্তু উনি চালাকি কি করতেন, বুদ্ধিমানের কাজ করতেন, ওই 15 বাস্কেট ফেরত নিয়ে আসতেন, মাল খারাপ হয়েছে দেয় ফেরত দাও, ফেরত নিয়ে আসা বাইসা উনি ওইখান থেকে 20 কেজি 25 কেজি যেই মালগুলো খারাপ ওটি বাদ দিয়ে আবার নতুন করে বাস্কেট করে ধরেন দোকানদারে 13 বাস্কেট ফেরত দিছে, 13 বাস্কেট হয়েছে বাইসা, ধরেন 2 বাস্কেট মাল খারাপ। এই বুদ্ধিটার কারণে উনিও ঠিক আব্বুরে ওই 13 বাস্কেটের টাকা ঠিকই পাঠাই দিত, 2 বাস্কেটের টাকা কাটতো। আর এইখানে যদি অন্য সিস্টেম হইতো, অন্য বায়ার হইতো, তারা ওই 15 বাস্কেটের ফুল টাকা কেটে দিত, যার কারণে আব্বুর ওনার সাথে ব্যবসা করে যেহেতু ওনার মধ্যে সততা পাইছে, আর উভয় পক্ষ যখন সৎ হয় ব্যবসা সুন্দর হয়, ব্যবসা বড় হয়, ব্যবসা আরো ভালো হয়। তো নর্মালি কি হইতো, তো ব্যবসা করে আব্বুর লসটা কম হইতো, প্রফিটটা বেশি হইতো, এবং ব্যবসা খুব ভালোভাবে গ্রো করতেছিল। তো 3-4 বছর বা 2-3 বছর খুব সুন্দর ব্যবসা করছেন ওনারা বলতে গেলে মক্কা গোবিন্দ আঙ্কেলের পরে আমার আব্বু ছিল সবসময়। তো গোবিন্দ আঙ্কেল তো উনি আউট অফ দ্য লিস্ট, উনি এখনো সবচেয়ে বড় ব্যবসায়ী। তো পরবর্তীতে করতে করতে 2011 সালের দিকে আব্বু তখন সৌদি আরবের বছরে 3-4 বার এমনি যায় অমনেও যায়। তো তো এরকম ভাবে যখন উভয় পক্ষ যখন সৎ থাকে, তো আব্বু দেখছে যে উনি সাধারণত উভয় পক্ষ যখন সৎ ছিল, যার কারণে ব্যবসা ভালোভাবে গ্রো করতেছিল। তো 2011 সালের দিকে ওই সময় আপোষা খুব সুন্দর বিজনেস চলতেছে দেখলাম খুব। আমি 2010-এ আব্বুর সাথে গেছিলাম, আমি আর আব্বু, তখনও দেখছিলাম যে আব্বু সৌদি আরবে ছিল 2 মাস, শিপমেন্ট রেগুলার শিপমেন্ট, সময় পর সময় শিপমেন্ট আসতেছে, রেগুলার পেমেন্ট যাচ্ছে, সবকিছু হইতেছে, ব্যাংকে চিঠি যাচ্ছে, হিউজ ইনসেন্টিভ জমতেছে। তো পরে ওই সময় কি হলো, হঠাৎ করে 2011 সালে, তো নর্মালি আব্বু মাল করার কথা 300 বাস্কেট মাল করছে, সপ্তাহে 2টা থেকে 3টা শিপমেন্ট যাইতো। ওই সময় আমাদের পিক আপ গাড়ি ছিল নিজস্ব, আমাদের ফুল গাড়ি কুষ্টিয়া ঝন্টু আঙ্গেলের কাছে যাইতো, তারপর মুসা বিশ্বাস ওদের ওখানে গিয়ে নামতো, ওইখান থেকে বাস্কেট প্যাকিং হয়ে সরাসরি এয়ারপোর্টে চলে আসতো। তখন পানের প্যাকিং তখন এয়ারপোর্টে হইতো না, তখন আমরা নিজস্ব গোডাউনে করতে পারতাম, শ্যামবাজারেও করতে পারতাম, মোকামেও করতে পারতাম। ঠিক ওইখান থেকে আবার টুটুল আঙ্কেলদের নাটোরে যাইতো, রাজশাহী যাইতো, ওখান থেকে শোয়েব আঙ্কেলদের ওখানে পান প্যাকিং হয়ে ডাইরেক্ট এয়ারপোর্টে চলে আসতো। তখন আমাদের সিএনএফ রেজাল আঙ্কেল ছিল, মরহুম রেজাল আঙ্কেল, যিনি ইন্তেকাল করছেন, তো আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। তো বেসিক্যালি এইভাবে পানের খুব ভালোভাবে চলতেছিল আলহামদুলিল্লাহ, কোনো রকম কোনো সমস্যা কখনো শুনি নাই। কারণ মালেও এবং ইভেন ইনসেন্টিভ ছাড়াও প্রত্যেক শিপমেন্টে প্রায় কেজিতে 100 টাকা এমনি লাভ থাকতো, কারণ তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না। সোশ্যাল মিডিয়া না থাকার কারণে বায়াররা বাংলাদেশের রেট অত জানতে পারতো না, ওখানে বায়াররাও ভালো প্রফিট করতে পারতো, এখানে বাংলাদেশ থেকে এক্সপোর্টারও ভালো প্রফিট করতে পারতো, শিপমেন্টে 1 লাখ টাকা এমনি নর্মাল লাভে থাকতো। তো তো যাই হোক, পরবর্তীতে কি হলো, 2011 সালে হঠাৎ দুলাল আঙ্কেলের শিপমেন্টের দিন আব্বু শুনলো যে দুলাল আঙ্কেল আরেকজনের মালের অর্ডার দিছে। তো আব্বুর সাথে সাথে দুলাল আঙ্কেলের ফোন দিল, কিরে দুলাল, তুই অন্য কারো অর্ডার দিছস? দুলাল আঙ্কেল বললো যে ভাই, সপ্তাহে তো 2টা করে শিপমেন্ট করি বা 3টা করি, একটা রাসেল দিবে, 2টা আপনি দিয়েন, অথবা রাসেল একটা দিবে, একটা আপনি দিয়েন। তো রাসেল আঙ্কেল শরীয়তপুরের রাসেল ঢালি আঙ্কেল, তো ওনার যে আত্মীয় রাসেল আঙ্কেল ওনাকে কনভিন্স করছে মাল দেওয়ার জন্য। তো আব্বু সাথে সাথে দুলাল আঙ্কেলটা বললো যে দেখ, আমি এই সমস্ত এইভাবে বিজনেস করি না, আমি এই কি বলে রাসেল রাসেল যদি মাল দেয় তুই রাসেলের কাছ থেকে, আমি তোর আর আমি অন্য কেউ মাল দিলে আমি আর মাল দিব না। এটা যার যার বাংলাদেশ থেকে একটা যার যার বিজনেস স্ট্র্যাটেজি ছিল, যে 1 বায়ার ইকুয়াল টু 1 বায়ার, মানে একটা বায়ারের সাথে একটা বায়ারই কাজ করবে, এক্সপোর্টারের সাথে ইম্পোর্টার একটাই কাজ করবে। সো বেসিক্যালি পরবর্তীতে রাসেল আঙ্কেল দুলাল আঙ্কেলের 3 শিপমেন্ট মাল দিল, বাকি নিয়মিত ছিল 3 শিপমেন্ট বাকি দাও। আব্বু আর দুলাল আঙ্কেলকে দুলাল আঙ্কেল নিজে থেকেই আর মাল দিল না, আব্বুর সাথে সাথে চাচুরে ফোন দিল যে তুই মাল ছাড়াতে পারবি, বললো হ্যাঁ, 300 বাস্কেট মাল পাঠিয়ে দিছি, এগুলো কাজ করা শুরু কর। তো আব্বু তো চাচু তখন মনে হয় একজনের সাথে শুরু করতেছিল বা কি করছিল জানি না, তো চাচুর সাথে তখন আবার বিজনেস নতুন করে শুরু করে। তো এটা ছিল হইতেছে একটা সুন্দর ভালো বিজনেসের সমাপ্তি, মাঝখানে একজন ঢুইকা উনি পুরো বিজনেসটা নষ্ট করে দিছিল।
তো পরবর্তীতে রাসেল আঙ্কেল সম্ভবত দুলাল আঙ্কেলের সাথে 1 মাস বা 1.5 মাসের উপরে ব্যবসা আর করতে পারে নাই। দুলাল আঙ্কেল আব্বু সৌদি আরবে আব্বু যখন যাইতো আব্বুর পিছে পিছে ঘুরতো শুধু, যে রহিম ভাই আপনি ব্যবসা শুরু করেন। কারণ দুলাল আঙ্কেল যেইভাবে যে ক্যাটাগরিতে মালগুলা চাইতো, যেভাবে চাইতো আব্বু ঠিক সেইভাবে তাদেরকে মাল দিত। যত টাকা বাকি দেওয়া লাগে ঠিক সেইভাবে দিত। ধরেন আব্বু তাদের কাছে 70, 80, 1 কোটি লাখ টাকা পর্যন্ত ফালায় রাখতো। রাসেল আঙ্কেল যখন 3 শিপমেন্ট হয়েছে পেমেন্টের জন্য চাপাচাপি শুরু করছে যে ভাই পেমেন্ট দেন, আমি আর মাল দিতে পারবো না। আর আব্বুর ক্যাপাবিলিটি অনুযায়ী 1 কোটি 1.5 কোটি পর্যন্ত বাকি দিয়ে রাখতো, যার কারণে ইম্পোর্টাররা ইজিলি বিজনেস করতে পারতো, টাকা কালেকশন করে পাঠাতে পারতো। তো রাসেল আঙ্কেলের সাথে হয় না থেকে দুলাল আঙ্কেল, ইভেন আমার মনে আছে এখনো যে আমি নাস্তান ছিলাম, বাংলাদেশে আসছে, বাংলাদেশে আমাদের বাসায় ছিল 2 দিন, আব্বুর রিকোয়েস্ট করার জন্য ভাই আপনি শুরু করেন। কিন্তু আব্বুর ইগো একটু বেশি ছিল, প্রচন্ড পরিমাণে বেশি ছিল। আব্বুর ইগো এত ছিল যে আব্বু বলছে না, তুই আমার সাথে বেইমানি করে তুই আরেকজনের সাথে বিজনেস শুরু করছস, আমি আর তোরে মাল দিব না। আব্বুর জীবনে কোনদিন দুলাল আঙ্কেল কমসে কম 2 বছর আব্বুর পিছে ঘুরছে, জীবনে কোনদিন দুলাল আঙ্কেলের সাথে আব্বু আর বিজনেস করে না। অথচ 2007 না 8 থেকে 11 পর্যন্ত 3 বছর দুলাল আঙ্কেলের সাথে কমসে কম হইলেও 50 কোটি টাকার বিজনেস হয়েছে। তো এটা হইতেছে একটা ভালো বায়ারের যদি কখনো মানে মোড় নেয়, তখন এটা আব্বুর ছিল, ইগোতে লাগছে যে আমরা আব্বুর তার সাথে বিজনেস করে নাই। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে কোনোদিন বায়ারের পিছু ছাড়তে নাই। মনে করেন যে এই বায়ের সাথে আপনার লেনদেন হয়েছে একবার বা ভালো বিজনেস হয়েছে, বায়ার যদি কোনো কারণে অন্য জায়গা থেকে অর্ডারও দেয়, তবু এই বায়ারের সাথে লাগে থাকতে হবে। মনে করেন দুলাল আঙ্কেলের, তখন তো দুলাল আঙ্কেলের পাওয়ার কম, আব্বুর পাওয়ার বেশি, যার কারণে আব্বু কোনো বেলই দিত না, বলছে দূর লাগবে না, কারণ আব্বু চাচ্ছ ছিল সৌদি আরবে, আব্বু চিন্তা করছেন মনের সাথে ব্যবসা করবো। তো পরবর্তীতে দুলাল আঙ্কেল এই পরিমাণ পিছে পাচ্ছে, কিন্তু আব্বু আর বেল দেয় নাই। দুলাল আঙ্কেল পরে আস্তে ধীরে তেমন আর ব্যবসা হন, উনিও বাংলাদেশে ফেরত আসছে। সো পরবর্তীতে কিন্তু আমার কথা কি, যদি ওই সময় দুলাল আঙ্কেল আব্বু কিছু কন্ডিশন দিয়ে বলতো যে ঠিক আছে তোরে মাল দিব বাট এই কন্ডিশন, তখন দুলাল আঙ্কেল মেনে যেত, ব্যবসা হয়তো এখনো চলতে পারতো। কিন্তু তকদিরে ছিল না। বাট আমার ব্যক্তিগত মতামত যে কোনোদিন বায়ারের পিছে ছাড়া যাবে না, এটা আমি শিখছি ফয়েজ আঙ্কেলের থেকে। কোনোদিন বায়ারের পিছে ছাড়া যাবে না। আপনার রেগুলার বায়ারকে বায়ারের অর্ডার ওয়েট করতে হবে, বায়ারকে রেগুলার নক করতে হবে, উইকলি বায়ারকে রেট দিতে হবে। বায়ার অন্য জায়গা থেকে নিলেও আপনার রেগুলার নক করতে হবে। এক সময় আপনি দেখবেন যে আপনার অর্ডার এসে পড়বে। সো এটা ছিল যে পানের ওই সময় একটা ঘটনা শেয়ার করলাম আর কি, যে এইভাবেও বায়াররা কাজ করে। আর বায়ার যখন এভাবে কাজ করে তখন এক্সপোর্টারদেরই প্রফিট হয় বেশি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।